আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে আদালত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তখনকার ভিসি মোহাম্মদ হাসিবুর রশিদ বাচ্চু ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১০ জুলাই তাদেরকে হাজির করার নির্দেশ দিয়েছেন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১০৯ পৃষ্ঠার অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনালে, যেখানে আবু সাইদকে হত্যার পূর্বাপর ঘটনা তুলে ধরেন তিনি। গত ২৪ জুন এই মামলার প্রতিবেদন ট্রাইব্যুনালে প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তারা। এর মধ্যে গ্রেফতার হয়ে যে ৪ আসামি কারাগারে আছেন তারা হলেন বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। সবশেষ গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-২ এবং ৪-১-২-৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান জাভেদ। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। জাভেদ, আবু সাইদ হত্যা মামলার অভিযোগ সম্পর্কে আর কি জানাতে পারেন, আমাদেরকে জানাবেন। জসিন্তা, আজকে কিন্তু সকাল বেলা ১২টা ১১ ট্রাইব্যুনাল ২ প্রথম আজকে কোনো বিচার কাজের জন্য তারা বসলেন এবং আজকে প্রথম এই ট্রাইব্যুনালে জানেন যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে প্রথম যিনি শহীদ হয়েছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী শহীদ আবু সাইদ, এই মামলাটির আজকের এখানে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং সেই অভিযোগ দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ১০৯ পৃষ্ঠার যে অভিযোগ দেওয়া হয় সেটার কিছুটা সারসংক্ষেপ পড়ে শোনান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারপর ৩০ জন আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় তার মধ্যে ২৬ জন পলাতক আছেন এবং ২৬ জনকে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলেন এবং সেই আবেদন গ্রহণ করেছে এবং আনুষ্ঠানিক অভিযোগটাও আমলে নিয়েছে এবং ২৬ জনকে আগামী ১০ জুলাই এই ট্রাইব্যুনালে গ্রেফতার করে হাজির করার জন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই মামলায় যে ৪ জন গ্রেফতার আছেন তাদের ৪ জনকে ওই একই দিন অর্থাৎ ১০ জুলাই হাজির করতে জেল অথরিটিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া আজকে শুনানিতে শুরুতেই চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে আওয়ামী লীগের আমলের যে দুঃশাসন, কিভাবে আওয়ামী লীগ গত ১৫ বছরে ফেসিবাদী শাসনের পরিণত হয়েছিল, সকল তথ্য উপাত্তের মাধ্যমে তিনি তার বক্তব্য সেখানে উপস্থাপন করেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে রক্ষী বাহিনী গঠন, বাকশাল, ফেসিবাদের ১৫ বছর নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করা, গণতন্ত্র ধ্বংস করা, তারপর উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি, বিচার বিভাগ দলীয়করণ, ঘৃণা রাজনীতি তৈরি করা, জুলাই গণ অভ্যুত্থান, একনায়কতন্ত্রের উত্থান, এইভাবে জুলাই আগস্টের সকল তথ্যপাত্য বর্ণনা করে এসে সাইদ হত্যার প্রেক্ষাপট এবং ওই সময় সেখানকার যে ভিসি ছিলেন সেই ভিসির নামও বলেছেন হাসিবুর রশিদ এবং সেখানকার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, পুলিশ কমিশনার ছিলেন। তাদেরকে কিন্তু এই মামলায় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে তাদের উপর দায় দেওয়া হয়েছে। এছাড়া যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে কিন্তু ২ জন কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার আছেন এবং একজন ছাত্রলীগ নেতাও
গ্রেফতার আছেন এবং তারাও কিন্তু এই মামলার আসামি এবং তারা বলেছেন যে এই মামলায় সকল তথ্যউপাত্ত এবং ভিডিও এভিডেন্সও কিন্তু এখানে দিয়েছেন। ওই দিন যে সরাসরি পুলিশ যে গুলি করেন একটি গণমাধ্যমে সেটি প্রকাশ হয় লাইভ চলাকালীন সময়ে সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তাকে সরাসরি গুলি করা হয় এবং সেই গুলিতে পুলিশের গুলিতেই সাইদ নিহত হন এবং নিহত হওয়ার পর পোস্টমর্টেমে তার যেন পুলিশের গুলিতে নিহত হয়নি এটা জোর করে সেই প্রতিবেদন দেওয়ার জন্য তারা যে চাপ প্রয়োগ করেছিল সেটাও এখানে উপস্থাপন করেছেন এবং মিথ্যা ময়নাতদন্ত করার জন্য বল প্রয়োগ করা হয়েছিল এবং এখানে যে আরও কয়েকজন আসামি করা হয়েছে তাদের মধ্যে পুলিশের কর্মকর্তাই হচ্ছেন মনিরুজ্জামান, আরিফুজ্জামান, তারপর রবিউল ইসলাম নয়ন, নূর আলম রতন, পুলিশের টিটো। তো এই অবস্থার মধ্য দিয়ে আজকে তাদের আনুষ্ঠানিক অভিযোগটা আমলে নেওয়া হয়েছে এবং আগামী 10 জুলাই এটার পরবর্তী শুনানির দিন ধার্য রেখেছে জসিন্তা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। টানা 2 দিন কমপ্লিট শাটডাউনের পর আজ থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। বন্দরগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রপ্তানিতে গতি ফিরেছে। আন্দোলনের কারণে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হলেও চলতি অর্থ বছরে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরাফাত ইসলামের রিপোর্ট। 2 দিনের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের পর স্থবিরতা কাটিয়ে কর্মব্যস্ততা ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে। সোমবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে আসতে থাকেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। অনেকটা স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। এদিন ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস বিভাগের অধীনস্থ সকল কর্মকর্তাকেই নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। কাজে ফিরে স্বস্তির কথা জানান তারা। সকাল 9টা থেকে মোটামুটি সকল ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আর যে 2 দিন ধরে যে কর্মবিরতিগুলো ছিল সেগুলো আজকে থেকে একদম যথারীতি চলে থাকবে। আবার আমাদের মেইন যে দায়িত্ব উদ্দেশ্য যেটা সরকারের রাজস্ব আদায় করা, সেই রাজস্ব আদায় করার জন্য আমরা যথারীতি পুরোদমে আমরা কার্যক্রম শুরু করছি। অনেক ভালো লাগছে, আমরা কাজ করছি, আমরা কাজ করতে চাই, আমরা আসলে আন্দোলনের দিকে আমরা যেতে চাই না। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। 2 দিনের অচলাবস্থা শেষে বন্দরগুলোতেও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় আমদানি রপ্তানি সহ শুল্কায়নে গতি ফিরেছে। সবাই কাজে যোগ দিয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের গতি বাড়ানোর কাজ চলছে। সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। এর আগে রোববার রাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ দেশকে নিজেদের সম্পত্তি মনে করায় এখন তার পরিণতি ভোগ করছে দলটি, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আবার যদি কেউ এমনটা মনে করেন তবে তাদের মারাত্মক ভুল হবে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে বলেন, পিআর পদ্ধতিকে কেন্দ্র করে কেউ যদি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে না। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্থানীয় জনগণ জানবে না তাদের আসনের প্রার্থী বা সংসদ সদস্য কে হবেন। এ সময় তিনি আরো বলেন, আজ যারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বড় বড় কথা বলছেন তাদের বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ আমলে কয়টা মামলা বা নির্যাতনের শিকার হয়েছিল তা তুলে ধরার আহ্বান জানান। বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং গণমানুষের যে প্রতিবাদ, তার চূড়ান্ত পর্যায়ে সৃষ্টি হয়েছিল 2024-এর জুলাই এবং আগস্ট। এই কঠিন সত্যটি প্রতিটি মানুষকে বাংলাদেশের বুঝতে হবে। ছাত্র নেতৃত্বরা মুখে যে যাই বলুক না কেন, তারা নিজেরাও জানে যে এটাই হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের আসল সত্য।
এবং এই আসল সত্য যেটা সেটা অস্বীকার করা যাবে না। চীনের সাথে অভিজ্ঞতা বিনিময় করে রাজধানীর বাতাসের মান উন্নয়নে ধাপে ধাপে কাজ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ দলের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। ঢাকার আশেপাশের ইটভাটা সরিয়ে নো ব্রেকফিল্ড জোন ঘোষণা করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। বলেন, বায়ু দূষণ কমাতে অক্টোবরের আগে রাজধানীর ভাঙাচোরা সড়ক মেরামত করা হবে। এছাড়া নতুন করে 250 বাস কিনে বিআরটিএর পুরনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানান সৈয়দা রিজওয়ানা। জানান, এজন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করা হবে। আমাদের ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান একটা আছে, এটা খুবই ইলাবোরেট। এটা 2000 মানে গত বছরই আমরা এটা অনুমোদন দিয়েছি অগস্ট বা সেপ্টেম্বরে। ওই এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান ধরে এবং চায়নার থেকে একটু বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমরা কিছু কিছু কাজ শুরু করে দিতে চাই, যাতে জনদুর্ভোগটা বায়ু দূষণ থেকে যেটা আসে ওটা একটা নিয়ন্ত্রণে আমরা আনতে পারি। রাজধানী মগবাজারে একটি হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক প্রবাসী, তার স্ত্রী ও সন্তানের মৃত্যু স্বাভাবিক বিষক্রিয়ায় না বিষ প্রয়োগে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি মাসুদুর রহমান। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত মনিরের সাথে কোনো আর্থিক লেনদেন বা সম্পত্তিগত জটিলতার কারণে কেউ শত্রুতাবশত কিছু করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মগবাজারের যে রেস্তোরাঁ থেকে খাবার নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে রেস্তোরাঁ থেকে পার্সেল নিয়ে যাওয়া ব্যক্তি রফিককে সন্দেহভাজন হিসেবে আটক রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত রহস্য বের করতে কাজ করছে পুলিশ। খাবার হোটেল এবং আবাসিক হোটেল দুইটারই কিন্তু আমরা সিসি ক্যামেরাগুলো নিয়ে আসছি, নিয়ে এসে এটা একেবারে চুলচেরা বিশ্লেষণ করে এখন পর্যন্ত আমরা একবারে প্রত্যেকটা মিনিটে মিনিটে হিসাব করছি। অনেক বিষয় আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে, ওই সব জায়গায় আমরা হিট করতেছি, ওই সব জায়গায় কাজ করতেছি। এখনো পর্যন্ত এটা বলার মতো অবস্থা তৈরি হয় নাই, তবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে শ্রমিক দল সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল 10টা থেকে চট্টগ্রাম বন্দরের প্রধান গেটের সামনে এসব কর্মসূচি পালন করছেন তারা। সমাবেশে বক্তারা চট্টগ্রাম বন্দরে বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তারা বলেন, ভাড়াটিয়া লোক দিয়ে বন্দর পরিচালনা করতে দেবে না শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার জন্য সরকার নৌবাহিনীর সহায়তা নেবে বলে জানানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের এনসিটির কন্টেইনারের বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 6 জুলাই। 7 জুলাই থেকে নতুনভাবে নৌবাহিনী এনসিটি পরিচালনা করবে এনসিটি। জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তিগত বা দলীয় উদ্যোগ নয়, বরং একটি রাষ্ট্রীয় উদ্যোগ। সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রয়োজনে আবারও রাজপথে নামার জন্য এনসিসিকে আহ্বান জানিয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সকালে রাজধানী পল্টনে দলটির নিজস্ব কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র, প্ল্যাটফর্মে ভবিষ্যৎ কার্যক্রম এবং গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে জুলাই সনদ হবে বলেও জানান তিনি। সরকারকে নির্বাচনের আগে পুনর্বাসন, চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান দলটির আহ্বায়ক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই মাসের 1 তারিখ থেকে 36 দিন পর্যন্ত দেশজুড়ে দলটি গণসংযোগ করবে বলেও জানান তিনি। 21 পদকপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তাঁর পুরস্কারের অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করেছেন। রাজধানী ইস্কাটনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরের কাছে চেক হস্তান্তর করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তাদের জন্য এই অর্থ সামান্য উপহার। জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদদের পরিবার যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, তাই তাদের পুনর্বাসনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। বিত্তবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শহীদ পরিবার এবং আহতদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান মাহমুদুর রহমান। আর্থিক সহায়তার তুলনায় পুনর্বাসনটা আমার কাছে গুরুত্বপূর্ণ বেশি, এবং আমার প্রত্যেকটা বক্তৃতায়
আমি দেশে ফিরে আসার পরে নির্বাসিত জীবন থেকে আমি পুনর্বাসনের কথাই বারে বারে বলেছি। আমি যখন আহতদের দেখতে গেছি বিভিন্ন হাসপাতালে, সেখানেও আমি পুনর্বাসনের উপরেই জোর বেশি দিয়েছি। কারণ একটা পুনর্বাসন করতে পারলে আত্মমর্যাদা ফিরে আসে। আত্মমর্যাদা খুব গুরুত্বপূর্ণ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।